দিল্লিটা। আমার তো আপনারা জানেন আমি দিল্লিতে থাকা সত্ত্বেও আমি সাথে সাথেই বললাম যে এইগুলোতে আমি কোনো সময় আমাদের সরকার কোনো অবস্থায় এগুলো বরদাস্ত করবে না। যা সত্য তথ্য বেরোবে এবং পুলিশও দেখছে আর ম্যাজিস্ট্রেট পর্যায়ে এবার সম্মিলিত ভাবে ওনারা করবে। কোনো জায়গায় কোনো ধরনের যদি কোনো দেখা যায় এর মধ্যে কোনো কৃষি ম্যাটার আছে কাউকে চাওয়া হবে। সবাইকে ধন্যবাদ। এটা কি পোস্টমর্টেম রিপোর্টটা সম্পর্কে আপনি মানে এগুলো আসলে আসবে, এখন তো পট করে হয় না, এগুলো অনেক সময়। একই সঙ্গে আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে সামনে রেখে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন বৃদ্ধি, অভ্যন্তরীণ সক্ষমতা শক্তিশালীকরণ, ক্ষেত্রে উদ্ভাবনকে উৎসাহিত করা, দীর্ঘ কয়েক দশক ধরে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন এই বিষয়টি উৎকৃত ছিল, আমরা সবাই জানি। মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রাক্তন সেনা সদস্যদের এই ব্যবস্থা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং স্বল্প সময়ের মধ্যেই তা কার্যকর হবে। এরপরে লক্ষ লক্ষ প্রাক্তন সেনাকর্মী উপকৃত হয়েছে। আগে প্রতিরক্ষা সংস্কারের কথা শোনা, বাস্তবে সেটা কিন্তু দেখা যায়। এই প্রেক্ষাপটে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার হিসাবে সরকার চিফ অফ ডিফেন্স স্টাফ পদ সৃষ্টি করে, যা ভারতের জাতীয় নিরাপত্তা কাঠামো আরো শক্তিশালী এবং সশস্ত্র বাহিনী যে সমন্বয় পরিকল্পনা ও যৌথ কার্যক্রমকে আরো উন্নত করেছে। আমরা অনুভব করছি যে আজ ভারত আন্তর্জাতিক অঙ্গনে আগের যে কোনো সময়ের তুলনায় আরো মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেছেন, যা তার নেতৃত্ব ও বৈশ্বিক প্রভাবের স্বীকৃতি বহন করে। আজ আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে ভারতের কণ্ঠস্বর সম্মানের সঙ্গে শোনা যায়। জলবায়ু পরিবর্তনই হোক, বৈশ্বিক স্বার্থ, অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত একটি গঠনমূলক ও প্রভাবশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। কোভিড-19 মহামারীর সময় ভারত বিশ্বের বিভিন্ন দেশে টিকা ও ওষুধ সরবরাহ করে বৈশ্বিক নেতৃত্বের পরিচয় দিয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতি বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। উদাহরণস্বরূপ বিপুল ভারতীয় প্রবাসী আবাসস্থল, যেটা আমরা সংযুক্ত আরব আমিরাতে সফরে তিনি 2015 সালে যান, তা প্রায় 35 বছরের মধ্যে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। একইভাবে 2014 সালে তার নেপাল সফর ছিল 17 বছরের মধ্যে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। যদিও দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান, এই ধরনের আরো বহু উদাহরণ আমরা দেখতে পেয়েছি। আজ ভারত আত্মবিশ্বাসের সঙ্গে এবং নিজের সমৃদ্ধ সভ্যতাগত পরিচয়কে ধারণ করে বিশ্বের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। 190টি দেশ আন্তর্জাতিক যোগ দিবসকে স্বীকৃতি দেওয়া, ভারতের প্রাচীন জ্ঞান ও তার আধুনিক প্রাসঙ্গিকতা আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। বিদেশে পাচার হওয়া শত শত মূল্যবান যে প্রত্নবস্তু ও ঐতিহাসিক নিদর্শন দেশে ফিরিয়ে আনা হয়েছে, যা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপন করেছে। একইভাবে বিশ্ব জুড়ে মিলেট বা শ্রী অন্ন যে প্রচার, ভারতের সফল যে উদ্যোগ টেকসই কৃষি ও পুষ্টি নিরাপত্তার বিষয়ে নতুন করে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। বন্ধুগণ, বিজেপি নেতৃত্বাধীন সরকার যখন সুশাসনের 12 বছর উদযাপন করছে, তখন এই যুগে নিজস্ব অসাধারণ যাত্রাপথের দিকেও একটু ফিরে তাকানোর প্রয়োজন। প্রায় 3 দশক আগে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, ডক্টর মুরলী মোহন যোশী, জর্জ ফার্নান্ডেজ, বালাসাহেব ঠাকরে, সর্দার প্রকাশ সিং বাদল, সিকান্দার বকত সহ বহু বর্ষীয়ান নেতার দিক নির্দেশনা ইন্ডিয়া ফার্স্ট, ভারত সর্বাগ্র মন্ত্রকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণকে একত্রিত করার লক্ষ্যে এই এনডিএ গঠন হয়। আমরা সবাই জানি বিজেপি নেতৃত্বাধীন সরকার যে আঞ্চলিক যে আকাঙ্ক্ষা কে জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সফলভাবে সমন্বিত করেছেন এবং সমবায়মূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অর্থাৎ কোঅপারেটিভ
ফেডারেলিজম চেতনাকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়েছে। রাজ্যগুলোকে উন্নয়নের অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। পরামর্শ, সহযোগিতা ও যৌথ যে দায়িত্ববোধের ভিত্তিতে কেন্দ্র রাজ্যের সম্পর্ককে নতুন ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। গুজরাটের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই ব্যবস্থার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেন। সালে 6 দশকেরও বেশি সময় পর জাতীয় স্তরে একটি জোট সরকার টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসে। যুব সমাজ ও নারী ভোটারদের অভূতপূর্ব সমর্থনের ফলেই এই ঐতিহাসিক সাফল্য সম্ভব হয়েছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি জনগণের দৃঢ় আস্থার প্রতিফলন। আজ ভারত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ও বিনিয়োগকারী ভারতকে বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসাবে দেখছেন। বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পাচ্ছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সম্মিলিত স্বপ্ন ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করছে। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ ভারতের জনগণের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। একই সঙ্গে দূরদর্শী নেতৃত্ব এবং জনসেবায় দৃঢ় নিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনাদের বক্তব্য সবাইকে ধন্যবাদ। স্টার্ট আপ ইন্ডিয়ার মতো উদ্যোগের মাধ্যমে একটি শক্তিশালী উদ্ভাবনী পরিবেশ গড়ে উঠেছে। ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেমি কন্ডাক্টরের কথা বলি, আমরা নবায়নযোগ্য শক্তি বলি, ইলেকট্রনিক্স উৎপাদন বলি, ড্রোন, মহাকাশ প্রযুক্তি এবং উন্নত উৎপাদন শিল্পের মতো নতুন ভাবে এখন দ্রুত বিকশিত হচ্ছে। সম্পদ সৃষ্টির সুযোগ এখন শুধু মহানগরের মধ্যে সীমাবদ্ধ নয়, দ্বিতীয় তৃতীয় স্তরের শহর এবং গ্রামীণ ভারতের যারা যুব সমাজ আছেন সেখানেও কিন্তু পৌঁছে গেছে। আজকে প্রযুক্তি হোক, গবেষণায় হোক, উদ্ভাবনী হোক, সেটাও কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আজকে বিশেষভাবে যে কাজটা হচ্ছে আজকে লাস্ট মাইল অব্দি সেটা পৌঁছে গেছে। এতে করে সরকারি পরিষেবাতে যে এমপ্লয়াবিলিটি সেটাও শক্তিশালী হয়েছে এবং বিভিন্ন যেসব অপচয় হতো সেইগুলো কিন্তু অনেকটা কমেছে এবং স্বচ্ছতাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে ভারত ডিজিটাল অর্থনীতিতে আমরা সবাই জানি যে অগ্রণী অবস্থায় অর্জন করেছে। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই যেটাকে বলে ডিজিটাল লেনদেন সারা পৃথিবীর মধ্যে এখন প্রথম স্থানে এখন কিন্তু আছে এবং একটা বিপ্লব ঘটিয়েছে এবং সারা পৃথিবীর মধ্যে তার জনপ্রিয়তা অনেকটা বেড়েছে। ক্রীড়া ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা যখনই দেখি ক্রীড়া ক্ষেত্রে উনি সবসময় জোর দেন এবং সেখানেও উনি যুব শক্তি বিষয় সবসময় উনি ভাবেন এবং সেই জন্য যা যা দরকার আজকে সেই ক্রীড়া শক্তিকে বাড়ানোর জন্য উনি কাজ করে যাচ্ছেন। খেলাধুলার সংস্কৃতি গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে তরুণ তরুণীরা আছেন নিজেদের যারা প্রতিভা বিকাশের জন্য আরো বেশি সুযোগ ও প্রয়োজনীয়তা সহায়তা পাচ্ছে। এর ফলস্বরূপ বিশ্ব ক্রীড়াঙ্গন ভারতের উপস্থিতি ক্রমাগত শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে একটি সমৃদ্ধ ক্রীড়া অর্থনীতিও গড়ে উঠেছে। কোচিং, ক্রীড়া বিজ্ঞান, উৎপাদন, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে নতুন কর্মসংস্থান ও সম্ভাবনা সৃষ্টি হয়েছে। গত 12 বছরে ভারত তার ইতিহাসে অন্যতম বৃহৎ যে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি এবং সাধারণ মানুষও কিন্তু সেটা দেখছে এবং এর একটা বড় উদাহরণ হচ্ছে রেলওয়ে যে এখন আধুনিকরণ হচ্ছে। নতুন ভাবে রেলওয়ে আমরা স্ট্রাকচার আমরা দেখি, অমৃত ভারত স্টেশন প্রকল্প যদি দেখি এবং সেই অমৃত ভারত স্টেশন
প্রকল্পের আওতায় যে রেল স্টেশনগুলো সেগুলোকে আধুনিক করা, সহজতর ও যাত্রী বান্ধব যাতে করা যায় তার ব্যবস্থা হচ্ছে। রেকর্ড সংখ্যক রেলপথ বিদ্যুতায়ন ফলে রেল নেটওয়ার্ক আরো পরিচ্ছন্ন হচ্ছে, দ্রুত দক্ষ হচ্ছে। বন্দে ভারত, অমৃত ভারতের মতো নতুন প্রজেক্ট প্রজন্মের ট্রেন সেগুলো কিন্তু এখন ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি, এবং সেগুলো অত্যন্ত গতি, আরাম এবং দেশীয় উৎপাদনের যে সমন্বয়, আত্মবিশ্বাসী ও উচ্চাকাঙ্ক্ষী ভারতের প্রতীক হয়ে উঠেছে। আগে দীর্ঘদিন ধরে বিমান ভ্রমণ ছিল সমাজের সীমিত সংখ্যক সুবিধাপ্রাপ্ত মানুষের নাগালের মধ্যে, কিন্তু উড়ান প্রকল্পে এবং বিমানবন্দর অবকাঠামোর যে ধারাবাহিক বিনিয়োগের ফলে আজ কোটি কোটি সাধারণ মানুষের কাছেও বিমান যাত্রা সহজলভ্য হয়েছে। আজকে এই উড়ান, আমি এবারও দিল্লিতে যখন গেলাম, সেই উড়ান প্রকল্প নিয়ে আমরা বলেছি যে আমাদের কৈলাস শহর যে এয়ারপোর্ট আছে সেটাকেও যাতে উড়ান প্রকল্পের মধ্যে আনা যায়, সেই বিষয়ে আমি সেখানে নীতি আয়োগের যে মিটিং হয়েছে সেখানে আমি লিখেছি। অত্যাধুনিক বাস টার্মিনাল, তাছাড়া মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব, সেগুলো এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সারা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি। পিএম গতি শক্তি জন্য ন্যাশনাল মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যান এখন আমরা ভারতবর্ষে সেটা প্রবর্তন হয়েছে। একইভাবে প্রগতির যে উদ্যোগ, যা সম্প্রতি 50টি বৈঠক অলরেডি হয়েছে, এবং তাতে করে প্রায় 90 লক্ষ কোটি টাকা উন্নয়ন প্রকল্প যেটা দ্রুত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যতম বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শুধুমাত্র যে উন্নয়নের সুফল কেবলমাত্র সুবিধা আছে সুবিধাপ্রাপ্ত মানুষের জন্য নয়, বরং জাতীয় উন্নয়নের মৌলিক শক্ত হিসাবে সবার কাছে, প্রতিটি মানুষের কাছে যেন পৌঁছায়, সেইভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন। এছাড়া আমরা ব্যাংকিং পরিষেবার বাইরে থাকা মানুষকে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা, আর্থিক সহায়তা থেকে বঞ্চিতদের ঋণ প্রাপ্তির সুযোগ সৃষ্টি, বিহীনদের বীমার আওতায় আনা, গৃহহীনদের আবাসন প্রদান, বিচ্ছিন্ন এলাকাকে সংযুক্ত করা, অনুন্নত জনগোষ্ঠীর কাছে পৌঁছানো এবং প্রান্তিক মানুষকে মূলধারায় অন্তর্ভুক্ত করার উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। সুশাসনের সবচেয়ে বড় মানদণ্ড হলো দরিদ্র মানুষের জীবনে তার বাস্তব প্রভাব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে 25 কোটিরও বেশি ভারতীয়, যেটা আমরা সবসময় যেটা বলে থাকি বহুমাত্রিক, যেটা দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন, যা স্বাধীন ভারতের ইতিহাসে নজিরবিহীন সামাজিক পরিবর্তনের উদাহরণ। অন্তর্দয়ের প্রতি বিজেপি নেতৃত্বাধীন সরকারের অঙ্গীকারকে আরো দৃঢ় করেছে। নারী নেতৃত্বাধীন উন্নয়নের উপর জোর দেওয়ার কারণে ভারতের নারী শক্তি ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন ও আশীর্বাদ জানিয়ে আসছে। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবচেয়ে বেশি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি কার্যকাল উনি সম্পাদন করেছেন। এই 12 বছরের কার্যকালকে সামনে রেখে আমাদের 5 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের যে 12 বছর উনি অতিক্রান্ত করেছেন তাকে নিয়ে বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তাকে কেন্দ্র করে আজকে আমাদের এই প্রেস মিট, যেখানে আপনারা জানেন 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, 2024 সালে 5 জুন দেশের যশস্বী প্রধানমন্ত্রী এক পেড় মেরে মা কি নাম একটা কর্মসূচি শুরু করেছেন, যেটা আমরা আমাদের এই 12 বছরের কার্যকালের প্রথম প্রোগ্রাম ছিল। সেরকম ধারাবাহিকভাবে আমাদের অনেকগুলো কর্মসূচি আছে, অর্গানিক ফার্মিং থেকে শুরু করে যোগা থেকে শুরু করে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের 5 জুন থেকে 21 জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে, এবং 10 তারিখও আমরা ওনার দীর্ঘায়ু কামনা করে সমস্ত মঠ মন্দিরে আমরা পুজো অর্চনা করেছি। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি মহোদয় উনি এখন আপনাদের সামনে সম্বোধন করবেন, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রী মাতাবাড়ি
বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এবং যে 12 বছরের মধ্যে আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে যে সবকটা যে উন্নয়ন মূলক যে স্কিম সেগুলো জনকেন্দ্রিক উন্নয়ন, এবং শুধু গভর্নমেন্ট করবে এরকম না, সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে এবং কর্মদক্ষ ভিত্তিক একটা যে ট্রান্সপারেন্সির যে সরকার, একটা সার্থক সমন্বয়ের সরকার, সেটা আমরা দেখতে পেয়েছি। তার শাসন ব্যবস্থা, নাগরিকদের প্রতি যে দায়িত্ববোধ এবং ইনোভেশনের যে বিষয় সেটা চিন্তায় সমৃদ্ধ করেছে, এবং তার প্রভাব আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবং যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস আর প্রয়াস, এই যে আদর্শ, সেই মূল মন্ত্র নিয়ে কিন্তু উনি কাজ করেছেন। শ্রী নরেন্দ্র মোদী স্বাধীনতার পর জন্মগ্রহণকারী ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি স্বাধীন ভারতের যে স্বপ্ন সেটা জাতীয় নেতৃত্বের পর্যায়ে কিন্তু উনি যে জাতীয় নেতৃত্বের যা যা দরকার সেটা উনি কিন্তু পূর্ণ করেছেন এবং সারা বিশ্বের মধ্যে সেটা তুলে ধরেন। তিনি প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী যিনি পূর্ণ 2 মেয়াদ সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি জনগণের রায়ের টানা 3য়বারের মতো ম্যান্ডেট কিন্তু উনি পেয়েছেন, সবাই জানেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন যে কিভাবে পরিশ্রম করে এবং ওনার যে দূরদর্শী নেতৃত্ব এবং মানুষের যে স্বপ্নকে সেটাকে সাফল্যে রূপ দেওয়ার যে সক্ষমতা, সেটা কিন্তু আমরা দেখতে পাই। এইরকম একজন মহান নেতৃত্ব প্রায়শ আমরা দেখি যে যখনই কোনো মহান নেতৃত্ব অনিশ্চয়তা বা চ্যালেঞ্জের সময় যখন উঠে, তখন কিন্তু এইরকম পরিস্থিতিতে এই দূরদৃষ্টি, দৃঢ় সংকল্প ও সম্মিলিত আত্মবিশ্বাসে জাগিয়ে তোলার ক্ষমতায় সর্বাধিক গুরুত্ব দিয়ে এই ধরনের নেতৃত্ব ভেসে আসে। ইতিহাসে যারা স্থায়ী ছাপ রেখে গেছেন তাদের সময়ে এই যে কঠিন চ্যালেঞ্জ, সেইগুলোকে জাতীয় পুনর্জাগরণের সুযোগে পরিণত করে। 2014 সালের মে মাসে আমরা সবাই জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন অর্থনৈতিক এবং যে প্রশাসনিক কাঠামো নানাভাবে বিভিন্ন চ্যালেঞ্জের তখন মুখোমুখি হয়েছিলেন। এবং আমরা এটাও দেখেছি দীর্ঘদিনের যে স্থবিরতা এবং যে একটা অনিশ্চয়তা, সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের যে আস্থা, সেটা কিন্তু প্রায় ক্ষয়প্রাপ্ত হয়েছিল। আন্তর্জাতিক মহলও ভারতের তথাকথিত ফ্রেজাইল 5 হিসাবে, ফ্রেজাইল 5 অর্থনৈতিক যে অবস্থা, সেইভাবে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে ফ্রেজাইল 5 থেকে যেভাবে এমন ভারত উঠে এসছে, সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আজকে ব্যাংকিং ব্যবস্থায় দেখুন কি অবস্থা ছিল, ব্যাংকিং এর এমন অবস্থায় ছিল ব্যাংকগুলো প্রায় মানে পর্যদস্ত হয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ব্যাংকিং ব্যবস্থা কত সুন্দরভাবে এখন করে উঠেছে। সেখানে অনুৎপাদনশীল সম্পদের পরিমাণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছিল। বিনিয়োগের যে গতি, সেখানে স্থবিরতা আমরা দেখেছি। এবং প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যখন আমরা দেখলাম যেভাবে এই ফ্রেজাইল 5 এর তালিকা থেকে বেরিয়ে এসে ভারত যখন বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতিতে পরিণত হয়েছে, এবং শুধু তাই নয়, যেভাবে দ্রুততম প্রবৃদ্ধির দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছেন, সেটা কিন্তু আজকে আমরা তার সুফল আমরা পাচ্ছি। আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক সময়ে প্রায় 38টি দেশকে, 38 কান্ট্রি কে অন্তর্ভুক্ত করে 15টি যে চুক্তি, বাণিজ্যিক চুক্তি হয়েছে। এবং সেইগুলো কেন সম্ভব হয়েছে? ভারতের সাথে তো আগে যেখানে 5 ফ্রেজাইল অর্থনীতির অবস্থা ছিল, সেখানে কেউ আসতো না। আজকে সেই জায়গায় 38টি দেশ ভারতের সাথে এই মুভ করেছে, এবং তাতে করে আমাদের উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদী যে প্রবৃদ্ধি, সেটা এখন বিশ্বের মধ্যে অন্যতম আকর্ষণীয়। সবাই চাইছে এখন ভারতের সাথে যাতে মুভ করার জন্য, সবাই কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে। এই যে সংস্কারমূলক যে পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী জি আজকে দেখাচ্ছেন, সেটা কিন্তু আমরা তার রেজাল্ট আমরা কিন্তু পাচ্ছি।
আপনারা জিএসটি সম্পর্কে আপনারা সবাই জানেন যে পণ্য পরিষেবার পর সারা দেশে যে অভিন্ন করার যে বিষয়, একটা অভিন্ন বাজার এখন কিন্তু গড়ে তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেটা দীর্ঘদিনের একটা জাতীয় লক্ষ্য পূরণ আমি মনে করি যে সেটা করেছেন। এবং এতে করে যে বিভিন্ন যে ইজ অফ লিভিং এবং ইজ অফ ডুইং বিজনেস, সেটা কিন্তু অনেক বেশি এখন আমরা দেখতে পাই যে সেটা ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এবং হাজার হাজার যে বিভিন্ন যে প্রচলিত আইন ছিল সেইগুলো কিন্তু আপনারা সবাই জানেন যে বাতিল হয়েছে। একাধিক সংস্কার হয়েছে। ভারতের ব্যাংকিং ক্ষেত্রেও কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসছে। এর আগে আমি একটু বলার চেষ্টা করেছি। ঋণের স্বচ্ছ স্বীকৃতি হয়েছে এবং দ্রুত নিষ্পত্তি হয়েছে। ব্যাংকগুলোর পুনঃ মূলধনীকরণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে আর্থিক শৃঙ্খলা ও সুশাসন জোরদার হয়েছে। এর ফলে এনপিএর যে অনুপাত আমরা দেখেছি কয়েক দশক পর্যন্ত 300 দিকে এমপি সংখ্যা হচ্ছে। একটা ডকুমেন্ট বলেছে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সাংসদরা ইতিমধ্যে এনডিএ কে সমর্থন করবে এবং এই সমর্থনটা কিছুও বিভিন্ন জায়গায় দিচ্ছে সংখ্যা 300-র উপরে এবার এনডিএ সংখ্যা মানে সংখ্যা দিতে পারে। আমিও দেখছি নিউজ পেপারে, আপনিও যেরকম দেখছেন আমিও নিউজ পেপারে দেখি। যখন লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই রান্নায় তোমাকে চাই।